এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সব রেডি। রাত 8:30টায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে এসে পৌঁছালো প্রহর আর প্রাপ্তি। আজ খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ঢাকা ছাড়বে। অনেকদিন পর ঘোরার জন্য সময় বের করতে পেরেছে প্রহর। প্রাপ্তির চোখ মুখ তখন থেকেই খুশিতে জলজল করছে। কতদিন পর সে ঘুরতে যাবে। বাবা মায়ের মৃত্যুর পর সে আর কোথাও যায়নি ঘুরতে গ্রামের বাড়ি ছাড়া। প্রহর আর চোখে সবটাই পরখ করছে। প্রাপ্তির খুশিতে সেও খুব খুশি। নিজস্ব গাড়ি নিয়ে প্রথমে যাবার ইচ্ছে থাকলেও সেটা ক্যান্সেল করেছে সে এখন। পাহাড়ি এলাকায় অনেক জায়গা আছে যেখানে গাড়ি প্রবেশ করে না, তাহলে শুধু শুধু গাড়ি নিয়ে লাভ কি? তাছাড়া প্রাপ্তিও বাস জার্নি করতে চেয়েছে। মূলত প্রাপ্তির ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েই এসি যুক্ত বাসের টিকিট কেটেছিল প্রহর। এত দূর জার্নিতে সে এসি ছাড়া একদম থাকতে পারবে না। ঢাকা থেকে বেশ কয়েকটা বাস পরিবহন খাগড়াছড়ি নিয়ে চলে, আর মধ্যে শান্তি পরিবহন অন্যতম। প্রহর এই বাসের টিকিটই কেটেছিল। বাস ছাড়ার কিছুক্ষণ আগে প্রাপ্তিকে নিয়ে উঠে বসলো প্রহর। জানালার সাইডে প্রাপ্তিকে বসিয়ে নিজে তার পাশে ঢাল হয়ে বসলো। ইতিমধ্যে সবাই উঠে গেছে বাসে। কিছুক্ষণের মাঝেই বাস ছাড়বে। প্রহর কিছু খাবার কিনে এনেছিল বাসে ওঠার আগে। সেখান থেকে জুসের বোতল প্রাপ্তির হাতে ধরে বলল, খাও। ওয়েট, বমি হয়? প্রাপ্তি মুখ কুঁচকে বলল, একদম না, আমি বাসে বমি করি না। প্রাপ্তির মুখের অবস্থা দেখে প্রহর ঠোঁট কামড়ে হাসলো। কালো রঙের লং থ্রি পিস পরেছে মেয়েটা। আপাদ মস্তক কালো রঙের বেশভূষায় প্রাপ্তির ফর্সা মুখটাকে যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রহর একধানে যে থাকলে প্রাপ্তি আশপাশ দেখে তাকে চোখ রাঙালো। তাদের পাশের সিটেও একজোড়া কাপল বসেছে, তাই এদিকে বেশি ধ্যান নেই, নিজেদের নিয়েই ব্যস্ত তারা। প্রহর পলক ফেলে প্রাপ্তিকে কপালে টোকা দিল। সে নিজেও আজ প্রাপ্তির সঙ্গে ম্যাচ করে কালো শার্ট জড়িয়েছে গায়ে। ইতিমধ্যে বাস ছেড়ে দিয়েছে। ঢাকা শহরের যানজটকে পাশ কেটে বাস ক্রমশ এগিয়ে চলেছে কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। প্রাপ্তি জুসের চুমুক খেয়ে রেখে দিল। একটা চকলেটের প্যাকেট হাতে নিয়ে জানালার বাইরে কিছুক্ষণ চেয়ে থেকে প্রহরের কাঁধে মাথা রাখলো। প্রহর মৃদু হেসে প্রাপ্তিকে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। রাতের আবছা আলোয় নজর রেখে প্রাপ্তি হঠাৎ প্রহরকে জিজ্ঞেস করলো, খাগড়াছড়ি যেতে কয় ঘন্টা লাগবে? প্রহর নির্বিকার চিত্তে বাড়ির দিকে চেয়ে জবাব দিল, 7 থেকে 8 ঘন্টা। ভোরেই পৌঁছে যাব। তুমি ঘুমাও, ভোরে চোখ খুলে দেখবে আমরা পৌঁছে গিয়েছি। আধারের বুক ছিঁড়ে সবে মাত্র আলোর দেখা মিলল প্রকৃতিতে। পূর্ব দিকে ধীরে ধীরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে গোলাকার সূর্যটা। সূর্য যেমন তেমনি তেজি ভাব নিয়ে উদীয়মান হয়নি আজ। বাতাসের ছাপটার সঙ্গে মৃদু তাপমাত্রা পরিবেশকে বেশ শীতল রেখেছে। ভোর 5টা এখন। এইমাত্র বাস এসে থামল বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম বিভাগে অবস্থিত পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি জেলায়। বাস থামতেই প্রহর নিজের ডান পাশটায় তাকালো, যেথায় তার প্রিয়তম স্ত্রী বসে আছে। প্রহরের চাহনি অনুভব করে প্রাপ্তি জানালার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে হাসি মুখে তার দিকে তাকালো। মেয়েটা চোখ মুখ উজ্জ্বল, মনের ভেতরে যেন খুশির ফোয়ারা বইছে তার। প্রহর ঠোঁট কামড়ে হাসলেও প্রাপ্তির হাসি খুশি মুখটা দেখে। মেয়েটা সারা রাত তার কাঁধে শুয়ে আরামের ঘুম দিয়েছে, কিন্তু প্রহর এক ফুটাও ঘুমায়নি। প্রাপ্তির ঘুমন্ত আদরে মুখখানার দিকে চেয়ে তাকে নিজের বুকে আগলে রেখে সারাটা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে। পৌঁছানোর খানিক আগেই প্রাপ্তির ঘুম ভাঙিয়েছে প্রহর। ঘুম না ভাঙালে পরে দেখা যাবে মুখ ফুলিয়ে বসে আছে। পৌঁছানোর আগে ঘুম ভাঙানোতে প্রাপ্তি বেশ উচ্ছ্বসিত বলা চলে। ঘুম ভাঙার পর জানালার বাইরে মুগ্ধ চোখে রেখে প্রাকৃতিক পরিবেশ দেখায় প্রাপ্তি মগ্ন ছিল কিছুক্ষণ। বাস থামতেই আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে। প্রহরও প্রাপ্তির দিকে এক হাত বাড়ায়। প্রাপ্তি মৃদু হেসে সেই হাতের ভাঁজে হাত মিলিয়ে দিলে প্রহর উঠে দাঁড়ায়। প্রাপ্তিকে এক হাতে ধরে রেখে অন্য হাতে লাগেজ নিয়ে বাস থেকে নামে সে। খাগড়াছড়ি সদরে বাস থেমেছে। এখান থেকে কিছু দূর এগুলেই হোটেল পাওয়া যায়। প্রহর অনলাইনে আগে থেকে হোটেল বুক করে রেখেছিল, তাই অযথা দৌড়াদৌড়ির ঝামেলা করতে হয়নি। খাগড়াছড়ি সদর থেকে অটো রিক্সা করে তারা পৌঁছায় কাঙ্ক্ষিত স্থানে। হোটেলটা নতুন, বেশি দিন হয়নি এটি স্থাপন করা হয়েছে। 3 তলা আবাসিক হোটেল। সেখানে রয়েছে বিলাসবহুল সব সুযোগ সুবিধা। নারিকেল বাগানের শাপলা চত্বরের খুব কাছে এই হোটেলের জায়গা। হোটেলটির নাম অরণ্য বিলাস। সুযোগ সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে প্রহর সর্বপ্রথম এটি চুজ করেছে। অটো রিক্সায় ভাড়া মিটিয়ে প্রাপ্তিকে নিয়ে হোটেলের অভ্যন্তরে গেল প্রহর।
প্রাপ্তি তখন বিমোহিত নয়নে আশেপাশে দেখায় ব্যস্ত। প্রহর আর চোখে সেটা লক্ষ্য করলেও মুখ ফুটে কিছু বলল না। হোটেলে প্রবেশ করার পরে একজন ম্যানেজার তাদের সঙ্গে কুশল বিনিময় করে বরাদ্দকৃত রুমের চাবি দিয়ে গেল। 2 তলা প্রথম সারিতে তাদের রুম। সেখানে পৌঁছে প্রহর চাবি দিয়ে কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকলো। পেছন পেছন প্রাপ্তিও আসলো। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমের মাঝখানে বড় একটি নরম তুলতুলে বিছানা, যা সাদা বেডশিটে আবৃত। বেডের কাছেই বড় একটি জানালা। তাছাড়া রুমে টেবিল থেকে শুরু করে রয়েছে বিভিন্ন আসবাবপত্র, সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম। প্রাপ্তি রুমে ঢুকতেই প্রহর দরজা বন্ধ করলো। চাবি টেবিলের উপর রেখে তড়িৎ গতিতে প্রাপ্তিকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। প্রাপ্তি তখন রুমের বড় জানালাটার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আচমকা জড়িয়ে ধরাতে সে ভরকে গিয়ে বলল, এ কি করছেন? প্রহর মুখ নিচু করে প্রাপ্তির ঘাড়ে নাক ঘষল। পরক্ষণে শব্দ করে চুমু খেয়ে বলল, হোটেল পছন্দ হয়েছে? প্রাপ্তি লজ্জায় আড়ষ্ট হলেও মৃদু হাস্যে বলল, খুব সুন্দর। প্রহর আলতো হাসলো। ঘাড়ে ছোট ছোট চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। বোতামে হাত রেখে গার শার্টটা খুলতে নিয়ে প্রাপ্তিকে উদ্দেশ্য করে বলল, তুমি তো সারা রাত ঘুমিয়েছ, আমি একটু ঘুমাতে পারিনি। প্রচুর ঘুম পাচ্ছে বউ। চলো ফ্রেশ হয়ে আসি, তারপর খাওয়া দাওয়া সেরে ঘুম দেই। ততক্ষণে প্রহর শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলেছে। প্রহরের উন্মুক্ত শরীরে নজর রেখে প্রাপ্তি ঢুক গেল। তারপর মিয়ে যাওয়া গলায় বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি পরে আসছি। প্রহর ঠোঁট বাঁকিয়ে হেসে প্রাপ্তির হাত ধরে উত্তর দিল, নো কুইন, একসাথে ফ্রেশ হব, চলো। প্রাপ্তির নড়চড় না দেখে প্রহর তাকে খুলে নিল তৎক্ষণাৎ। প্রাপ্তি চোখ বড় বড় করে চেয়ে থাকলে প্রহর ঠোঁট টেপে হেসে তার গাল টেনে দিল। অতঃপর প্রবেশ করলো ওয়াশরুমে। একেবারে গোসল ফিরে বের হলো প্রহর। তারপর পরে প্রাপ্তিও বেরিয়ে আসলো শাওয়ার নিয়ে। তার গায়ে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, লম্বা চুলগুলো ভেজা থাকায় টুপটুপ করে পানি ঝরছে। প্রহর নিজের খালি গা মোছার সময় তা দেখে দ্রুত টাওয়েল নিয়ে প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। প্রাপ্তিকে তখনই বিছানায় বসিয়ে দিয়ে খুব যত্ন সহকারে চুলগুলো মুছে দিতে শুরু করলো প্রহর। প্রাপ্তি হাসলো, এক ফাঁকে আগ্রহ নিয়ে শুধালো, খাবার কি হোটেল থেকেই দিয়ে যাবে? হুম, রেস্টুরেন্টে যেতে হবে। এই পাহাড়ি এলাকায় এত সুযোগ সুবিধা নেই, বুঝেছ? আপনি কি আগেও এসেছিলেন এখানে? স্কুলে পড়াকালীন বন্ধুদের সঙ্গে ট্যুরে এসেছিলাম একবার। এবার রেডি হয়ে নাও, আমরা বের হব। চুল মোছা শেষ করে প্রহর গায়ে শার্ট জড়ালো। প্রাপ্তি উঠে বসে চুল বেঁধে নিল। তারপর সালোয়ার কামিজের সঙ্গে ম্যাচ করে হালকা নীল রঙের হিজাব বেঁধে নিল জলদি। অতঃপর দুজন মিলে উপস্থিত হলো তথাকথিত রেস্টুরেন্টে। খাগড়াছড়ি জেলার অন্যতম রেস্টুরেন্ট ঝুম ঘরে আসলো তারা। অন্যান্য রেস্তোরাঁ অপেক্ষা এটার সার্ভিস বেশ ভালো। প্রহর প্রাপ্তিকে নিয়ে রেস্তোরাঁর ভেতরেই প্রবেশ করতেই দুজন চাকমা লোক আপ্যায়নে ব্যস্ত হয়ে গেল। তাদের নিয়ে বসানো হলো খাবার পরিবেশনের জায়গায়, যেটা দেখতে কাঠের পাটাতনের মতো। তার মধ্যে ছোট ছোট টুল দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। প্রাপ্তি পাহাড়ের জীবন ব্যবস্থা সচক্ষে দেখে ভীষণ আপ্লুত হচ্ছে। সমস্ত কিছুই মুগ্ধ নয়নে দেখছে সে। প্রাপ্তির দু চোখের মুগ্ধতা খেয়াল করে প্রহর হেসে তাকে ইশারায় বসতে বলল। দুজন উক্ত স্থানে বসার পর তাদের সামনে পরিবেশন করা হলো বিভিন্ন পদের খাবার, যার মধ্যে রয়েছে পাহাড়ি অঞ্চলে চাষকৃত সাদা ঝরঝরে সুগন্ধিযুক্ত ভাত, ব্যাম্বু ফিশ, ব্যাম্বু চিকেন, ডিম হারাং, পাহাড়ি হাঁসের মাংসের কালাভুনা, পাঁচজন চাকমা ঝাল, আরও বিভিন্ন পদ। পাহাড়ি এলাকার মানুষদের একটা অভ্যাস হলো তারা সব পদ এক প্লেটে দিয়ে দেয়, কিন্তু প্রহর আলাদা করে দিতে বলায় তারা তাই করলো। প্রাপ্তি এত সব খাবার দেখে খানিক ভর খালো। জীবনের প্রথম পাহাড়ি খাবার দেখছে সে। খাবারগুলো দেখতে এত বেশি আকর্ষণীয় না হওয়াতে সে খেতেও সাহস পাচ্ছে না। প্রহর নিজের বইয়ের এমন অবস্থা দেখে হালকা হেসে বলল, টেস্ট করো, ভালো লাগবে। ব্যাম্বু চিকেন খেয়ে দেখো আগে, তারপর কালাভুনা নাও। প্রহরের নির্দেশ মতো প্রথমে ব্যাম্বু চিকেন নিল প্রাপ্তি। খেয়ে ভালোই লাগলো তার। প্রহর ইতিমধ্যেই খাওয়া শুরু করে দিয়েছে, আর ফাঁকে ফাঁকে প্রাপ্তিকে নজরে রাখছে। সে মোটামুটি সমস্ত পদ টেস্ট করলেও প্রাপ্তি শুধুমাত্র ব্যাম্বু চিকেন আর হাঁসের মাংসের কালাভুনা দিয়ে খেয়েছে। প্রাপ্তি ফিশ লাভার নয়, তাই ব্যাম্বু ফিশ ছুঁয়েও দেখেনি। তাদের খাওয়ার পর্ব শেষ হলে আপ্যায়নরত দুজন চাকমা লোক পাহাড়ি লাল চা ও লাল কলা নিয়ে এলো। প্রাপ্তি অবাক হয়ে লাল কলার দিকে চেয়ে রইলে প্রহর হেসে বলল, খেয়ে দেখো। প্রাপ্তি অসহায় মুখ করে বলল, আর খেতে পারবো না। কিন্তু এটা লাল কেন? এটা পাহাড়ি অঞ্চলের কলা, একটু খাও। প্রহরের জোরাজুরিতে একটা লাল কলা হাতে নিল প্রাপ্তি। লাল কলাই প্রথম দেখেছে সে।
দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। প্রাপ্তি প্রথমে খেতে না চাইলেও পরবর্তীতে তৃপ্তি সহ খেয়ে নিল। তারপর তার হাতে দেওয়া হলো লাল চা। এই চার বিশেষত্ব হলো চায়ের উপরে চাল ভাজা দেওয়া থাকে, যা চায়ের স্বাদ আরো দ্বিগুণ করে। প্রাপ্তিকে চাও শেষ করতে হলো। তাকে মনে হচ্ছে খাইয়েই মেরে ফেলবে এই লোক। প্রাপ্তির করুণ অবস্থা দেখে প্রহর ঠোঁট এলিয়ে হেসে উঠে বসলো। দুজনে খাওয়া শেষে বিল মিটিয়ে প্রাপ্তিকে নিয়ে পুনরায় হোটেলে ফিরল। নিজেদের কক্ষে ফিরে প্রহর গা হেলিয়ে দিল বিছানায়। সাথে সাথে প্রাপ্তিকে হাত বাড়িয়ে ডেকে আদরের স্বরে বলল, বুকে আসো বউ, ঘুম পাচ্ছে ভীষণ। প্রাপ্তি মুচকি হেসে দরজা বন্ধ করে এগিয়ে গেল বিছানার দিকে। প্রহরের কাছে এসে বসতেই প্রহর এক টানে তাকে বুকে নিয়ে এলো। প্রাপ্তির গালে চুমু খেলো সময় নিয়ে। তারপর মৃদু স্বরে বলল, চুলে হাত বুলিয়ে দাও, আর 10টার দিকে ডেকে দিবে আমাকে। আমরা ঘুরতে বেরোবো। আর তুমি নীল শাড়িটা পরবে আজ। প্রাপ্তি কপাল কুঁচকে বলল, শাড়ি কেন? পাহাড়ি এলাকায় কেউ শাড়ি পরে ঘুরতে যায়? প্রহর ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আর কেউ শাড়ি পরে না গেলেও আমার বউ যাবে। দূরে কোথাও যাব না আজ, কাছেই থাকবো। তোমার সমস্যা হবে না কুইন। প্রাপ্তি লাজুক হেসে প্রহরের চুলে হাত রাখলো। ঘন চুলের মাঝে হাত ডুবিয়ে হাত বুলিয়ে দিলে শান্তিতে চোখ বন্ধ করলো প্রহর। কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়েও গেল সে। প্রহর ঘুমিয়েছে বুঝতে পেরে প্রাপ্তি সরে আসলো তার উপর থেকে। প্রহরের গাম্ভীর্যপূর্ণ মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে স্মিত হাসল সে। অতঃপর মুখ নামিয়ে চুমু খেলো প্রহরের খুঁচা খুঁচা দাড়ি বিশিষ্ট গালে। প্রহর অতল নিদ্রায় তলিয়ে গেলেও প্রাপ্তির ঘুম আসছে না। সারা রাত ঘুমিয়েছে বিধায় ঘুমেরা বিদায় নিয়েছে তার দু চোখ থেকে। প্রহরের ঘুমন্ত মুখখানার দিকে খানিক অপলক চেয়ে থেকে প্রাপ্তি প্রহরের ফোন হাতে নিল। লক খুলে বাসায় কল দিতে গিয়েও থেমে গেল। প্রহর বাস থেকে নামার পরই তাদের পৌঁছানোর কথা জানিয়েছিল বাসায়। প্রাপ্তি আর কল না দিয়ে গ্যালারিতে ঢুকে প্রহরের পিকচার দেখায় মগ্ন হলো। পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম প্রিয় একটি স্থান। এখানে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তথ্য টুরিস্ট স্পট। পাহাড়, ঝর্ণা, আঁকাবাঁকা পথ, সবুজের সমারোহ ও ল্যাক সমৃদ্ধ করেছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িকে। দিনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দেওয়ায় প্রাপ্তিকে নিয়ে ঘুরতে বেশি দূর আসেনি প্রহর। মাত্র 2টা টুরিস্ট স্পট দর্শন করে আজ হোটেলে ফিরবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে। প্রথমে তারা এলো হর্টিকালচার পার্কে। তাদের হোটেলের কাছাকাছি অবস্থিত এই পার্কটি। এর প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এই পার্কের ভেতরের মূল আকর্ষণ হলো একটি ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা এমনভাবে স্থাপন করা যেন মানুষ যত সামনে যাবে তত সেটা দুলতে থাকবে। ঠিক মাঝ বরাবর দুলনিটা বেশি অনুভব হবে। ব্রিজ ছাড়াও সেখানে রয়েছে ল্যাক, ফুয়ারা, টয় ট্রেন, ওয়াচ টাওয়ার, কিছু রেস্টুরেন্ট, শাড়ির দোকান। তাছাড়া ল্যাকে জনপ্রতি 30 টাকা করে নৌকায় ঘোরার ব্যবস্থাও রয়েছে। প্রাপ্তিকে নিয়ে প্রহর প্রথমে গেল ঝুলন্ত ব্রিজে। সেখানে হাঁটার সময় ব্রিজটা হঠাৎ ঝুলতে শুরু করলে প্রাপ্তি ভয় পেয়ে দু চোখ বন্ধ করে প্রহরকে ঝাপটে ধরল। প্রহর শব্দ করে কিছুক্ষণ হেসে প্রাপ্তির ভীতু মুখখানায় একখানা ছবি তুলে নিল। সে যেন আজ ফটোগ্রাফারের ভূমিকা পালন করছে। ঘুরতে এসে প্রাপ্তির প্রত্যেকটা পদচারণ মুখভঙ্গি ফোনে ক্যাপচার করে চলেছে সে। ঝুলন্ত ব্রিজের মাঝ বরাবর দুলনিটা বেশি অনুভব হলে প্রাপ্তি প্রহরের পিঠের শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলে, আর যাবো না, নিয়ে চলুন না এখান থেকে। প্রাপ্তির অবস্থা দেখে প্রহর দীর্ঘদিন পর প্রাণ খুলে হাসলো খুব। হাসতে হাসতে চোখের কোণে জল জমলে প্রাপ্তিকে ঝাপটে ধরে ব্রিজ থেকে নামালো সে। ব্রিজ থেকে নামার পর প্রহরের হাসি দেখে প্রাপ্তি মুখ গুমরা করলো। প্রহর সেটা দেখে প্রাপ্তির গাল টেনে বলল, রাগ করে না কুইন। ঝুলন্ত ব্রিজ থেকে ফিরে পুরো পার্কটায় প্রাপ্তিকে নিয়ে ঘুরলো প্রহর। মেয়েটার মুগ্ধ নয়নজোড়া তাকে আরো ভালো লাগায় ভাসাচ্ছে। ঘুরে দেখার এক পর্যায়ে প্রাপ্তিকে নিয়ে শাড়ির দোকানে এলো প্রহর। প্রাপ্তিকে শাড়ি চুজ করতে বলে সে তার পাশে দাঁড়িয়ে রইল। প্রাপ্তির সেখান থেকে পছন্দ করে মোট 5টা শাড়ি কিনলো। তারপর তারা রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে ল্যাকের দিকে গেল। ল্যাকের পাড়ে দাঁড়িয়ে প্রহর জিজ্ঞেস করলো প্রাপ্তিকে, নৌকায় উঠবে? প্রাপ্তি টলটলে পানির দিকে নজর রেখে উচ্ছ্বসিত হয়ে উত্তর করলো, উঠবো। প্রহর আলতো হেসে এগিয়ে গিয়ে প্রাপ্তির হাতে হাত রেখে বলল, তাহলে চলো। নৌকায় ঘুরলো তারা অনেকক্ষণ। প্রাপ্তি অপলক দৃষ্টিতে যখন স্বচ্ছ টলটলে পানির স্রোত বিমোহিত হয়ে দেখছিল, প্রহর তখন নদীর বুকে এক অপ্সরী কন্যা তার প্রিয়তমা স্ত্রীর দিকে চক্ষু যুগল স্থির রেখেছিল। হর্টিকালচার পার্ক পরিদর্শন শেষে প্রাপ্তিকে নিয়ে
পার্কের বাইরে এসে দাঁড়ালো প্রহর। সময়টা তখন বিকাল 3টা। দুজনের শরীরে এখনো ক্লান্তি ভাব আসেনি। পার্ক থেকে বেরিয়ে প্রাপ্তি ভ্রু কুঁচকে প্রহরকে দেখে নিয়ে বলল, হোটেলে ফিরে যাবেন? প্রহর এক পলক চেয়ে দুষ্টু হেসে বলল, তুমি কি চাও? ফিরে যাব? আমার কিন্তু বড্ড রোমান্স করতে ইচ্ছে করছে। চলো ফিরে যাই হোটেলে। প্রাপ্তি নিভে যাওয়া গলায় বিড়বিড় করে বলল, কি সব আবল তাবল বকছেন? সত্যিই চলে যাবেন? প্রহরের হাসি আরো গাঢ় হলো। মানুষের ভিড় থেকে পাশ কাটিয়ে প্রাপ্তিকে নিয়ে পৌঁছালো রাস্তার ধারে। পরক্ষণে একটা জিপ গাড়ি থামিয়ে উঠে বসলো সেথায়। তারপর প্রাপ্তির জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থেকে বলল, হোটেলে ফিরছি না, নিউজিল্যান্ড পাড়া যাব। প্রাপ্তি চোখ কপালে তুলে বলল, নিউজিল্যান্ড পাড়া? প্রহর মৃদু হেসে বলল, নামটা শুনতে হাস্যকর হলেও জায়গাটা খুব সুন্দর। দেখার পর মনে হবে তুমি বাংলাদেশ নয়, নিউজিল্যান্ডের কোনো স্থানেই আছো। প্রহরের মুখের প্রশংসা বাক্য শুনে প্রাপ্তির মধ্যে ভীষণ আকর্ষণ জন্মালো নিউজিল্যান্ড পাড়া দেখা নিয়ে। খাগড়াছড়ির সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত। পানখাইয়া পাড়া এবং পুরাছড়ার কিছু অংশ নিউজিল্যান্ডের মতো হওয়ায় স্থানীয়দের কাছে এটি নিউজিল্যান্ড পাড়া হিসেবে পরিচিত। এমনকি পানখাইয়া পাড়া থেকে পুরাছড়া গ্রামে যাওয়ার রাস্তাটির নামকরণ স্থানীয়রা করেছে নিউজিল্যান্ড সড়ক নামে। সমতল ভূমিতে সবুজ শস্য খ্যাত, সাদা মেঘের ভেলা ও পাহাড় মিলে দারুণ এক প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এই স্থানটি। নয়নাভিরাম এই প্রকৃতিতে চোখ রাখলে দু চোখ জুড়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই জিপ গাড়ি এসে থামলো নিউজিল্যান্ড পাড়ার পাশে। গাড়ি থেকে নেমে ভাড়া চুকিয়ে প্রাপ্তিকে নিয়ে গ্রামের অভ্যন্তরে গেল প্রহর। গ্রামে প্রবেশ করতেই প্রাপ্তির চোখ দুটো ছানা বড়া। কি দেখছে সে? নিউজিল্যান্ড পাড়া নামটা আসলেই এমনি করা হয়নি, আর যথার্থ কারণ রয়েছে। এখানে এসে কেউ চারিদিকে ভালোভাবে নজর বোলালে নামকরণের যথার্থতা বুঝতে পারবে। মনে হবে বাংলাদেশের বুকে যেন এক টুকরো নিউজিল্যান্ড নেমে এসেছে। সুদূর সাদা মেঘপুঞ্জিত আসমান, গ্রামের সরু রাস্তার পাশে জমখ্যাত আর ছোট বড় পাহাড়ের মিশেলে জায়গাটিকে করে তুলেছে আরো মোহনীয়। প্রাপ্তি উচ্ছল কিশোরের ন্যায় বহুদিন পর গ্রামের অভ্যন্তরে রাস্তায় হেঁটে বেরিয়েছে। খুশিতে এসে আত্মহারা বলা চলে। প্রহর শুধু ঠোঁট টিপে হেসে তার খুশি দেখে। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যার পূর্ব মুহূর্তে নিউজিল্যান্ড পাড়ার সুনীল আকাশটা অপরূপ সাজে সজ্জিত হয়েছে। আকাশের নীল সাদা রং বিদায় নিয়ে ধূসর রঙে ছেয়ে গেছে পুরো আকাশ। আকাশে সর্বত্র মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ধূসর আকাশটা ক্রমশ কালো মেঘে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। সূর্য ইতিমধ্যে পশ্চিম দিকে হেলে মেঘের আড়ালে লুকিয়ে গেছে। গ্রামের ভেতর বাহির সবটা ঘোরা শেষ করে নিউজিল্যান্ড সড়কে এসে দাঁড়ালো প্রহর। প্রাপ্তি তার পেছনে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছে তার মায়ের সঙ্গে। গ্রামে ঘোরাকালীন নুহা, রাত্রি, লাবণ্য, তার মা, ছোট মামি, ভাই কাউকে কল দিতে বাদ রাখেনি মেয়েটা। বিষণ্ণ মুখে উদাসী মেয়েটাকে হঠাৎ এমন উচ্ছ্বসিত দেখে প্রহরের মন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে। সারাটা সময় প্রাপ্তির হাসি মুখটাই দেখে গেছে অপলক চাহনিতে। হঠাৎ জোরে মেঘ ডেকে উঠলে প্রাপ্তি হকচকে কল কাটে। আশেপাশে নজর বলে প্রহরের কাজ ঘেঁষে দাঁড়ায়। মেয়েটা চাহনিতে আকাশের দিকে নিক্ষেপ করে বলে, বৃষ্টি হবে মনে হচ্ছে। প্রহর তৎক্ষণাৎ উত্তর না দিয়ে প্রাপ্তির মুখপানে দাঁড়ালো। সম্মোহিত নয়নে তার হাতে থাকা কদম ফুল প্রাপ্তির দিকে বাড়িয়ে বলল, হোক তবে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। প্রাপ্তি চোখ কুচকে তখনই আশেপাশে তাকালো। এই মুহূর্তে রাস্তায় কেউ নেই। এতক্ষণ গুজে কয়েক মানুষ দেখা গেলেও বৃষ্টির আগমনী ভাবে লক্ষ্য করে সবাই নিজেদের নিরে চলে গেছে। তাছাড়া সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। দিনের আলো ক্রমশ রাতের আধারে মিলিয়ে যাচ্ছে। এই রাস্তাটার আশেপাশে তেমন বাড়ি ঘর নেই। অদূরে দেখা যাচ্ছে কাঠের তৈরি কিছু আদিবাসীদের বাড়ি, যা খানিক আগেই সচক্ষে দেখে এসেছে প্রাপ্তি। তাদের খাদ্যাভ্যাস, জীবন ব্যবস্থার সমস্ত কিছু সূক্ষ্ম নয়নে পরখ করেছে। সে গ্রামের পথে হেঁটে আসার সময় প্রহর এক জায়গা থেকে কদম ফুল পেরে এনেছে। প্রাপ্তির ভাবনার মাঝে আকাশ ফেটে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। মুহূর্তে ভিজে দিলেও রাস্তার মধ্যেখানে দাঁড়ানো একজোড়া কপট কপতিকে। প্রহর আলতো হেসে আকাশের দিকে মুখ করলো। বৃষ্টি এসে ভিজে দিল তার সারা মুখ। পরক্ষণে গা ভিজে শার্টকে ফাঁকি দিয়ে পুরুষালী অবয়ব দৃশ্যমান হয়ে উঠল তার। নীল শাড়ি পড়ুয়া প্রাপ্তিও ভিজে কুকড়ে উঠল। সুতির শাড়ি হওয়ায় ভেজা সত্ত্বেও তার অবয়ব দৃশ্যমান হয়নি। প্রাপ্তির ভেজা অবয়বে চোখ পড়াতে প্রহর এগিয়ে এসে জড়িয়ে ধরল প্রাপ্তিকে। বর্ষণের বেগতিক ধারায় প্রাপ্তিকে নিজের মধ্যে লুকে নিল যত্ন সহকারে। অতঃপর ঠোঁট স্পর্শ করল প্রাপ্তির ঘাড়ে।
প্রহরের ছোঁয়ায় প্রাপ্তি দৃশ্যমান রূপে কেঁপে উঠলে প্রহর বর্ষণের মৃদু শব্দের সঙ্গে তাল মিলিয়ে গানের সুর তুলল। প্রাপ্তির কানের কাছে ফিসফিসে উচ্চারণ করলো এক একটি লাইন। দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়িতে, হাজার ভিড়ে সব ছাড়িয়ে তুমি শুধু আমার চোখে, পথের ধারে তোমার আশায় ভালোবাসার ধূসর আলোতে আছি দাঁড়িয়ে, স্বপ্ন নিয়ে তোমার আকাশে সুর ঝরাতে, এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, রোড সাইড ফুড আর বৃষ্টি নীল শাড়িতে লাগছে মিষ্টি এক গুচ্ছ। গানের শেষে প্রহর স্মিত হেসে প্রাপ্তির কানে উষ্ঠ ছুঁয়ে ফিসফিসে বলল, এমনই এক সন্ধ্যা লগ্নে কোনো এক রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে তোমাকে নিয়ে বৃষ্টিতে ভেজার প্রবল ইচ্ছে ছিল বউ। আমার ইচ্ছেরা আজ পূর্ণতা পেয়েছে, একগুচ্ছ কদম তোহাতে আরও রঙিন হয়ে উঠেছে মুহূর্তটুকু। ভারী বর্ষণে মুখরিত চারপাশ, আকাশ অন্ধকার করে অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে অনবরত। মেঘের গর্জন শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। বৃষ্টিতে পুরোপুরিভাবে ভিজে হোটেলে ফিরেছে প্রহর আর প্রাপ্তি। তখন সন্ধ্যা 7টা। নিউজিল্যান্ড পাড়ায় বৃষ্টি বিলাস করে প্রাপ্তি রীতিমতো কাঁপছে ঠান্ডায়। যদিও বেশিক্ষণ ভিজেনি তারা, কিছু সময় ভেজার পর প্রহর তাকে নিয়ে ফেরার পথ ধরেছে। হোটেলে আসার আগে রেস্টুরেন্টে থেকে খাবারও নিয়ে এসেছে, কারণ এই বৃষ্টির মধ্যে পুনরায় বের হওয়া সম্ভব না। রাতের মৃদু আলোয় প্রাপ্তির হাত ধরে দ্রুত কদমে 2 তলায় পৌঁছালো প্রহর। নিজেদের রুমে প্রবেশ করে লাইট অন করলো। প্রাপ্তি কাঁপতে কাঁপতে দরজাটা বন্ধ করলো। প্রহর খাবারের প্যাকেট টেবিলে রেখে প্রাপ্তির দিকে দৃষ্টি দিল। প্রাপ্তি ভিজে চুপচুপে হয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। নীল শাড়িটা পুরোপুরি ভিজে অবয়বে লিপটে থাকলেও তার শরীর দৃশ্যমান নয়। প্রাপ্তিকে নিজের সাইড ব্যাগে ওনা রাখতে বলেছিল প্রহর, যাতে বৃষ্টি এলে কাজে লাগে। আজ সত্যি কাজে লাগলো। প্রহরের দৃষ্টিকে উপেক্ষা করে প্রাপ্তি হিজাব খুলে রেখে ওনা গা থেকে সরালো। বেঁধে রাখা চুলগুলো ছেড়ে দিতে লম্বা কেশরাশি যার হাঁটু স্পর্শ করলো। ভেজে চুপচুপে দেহাবরণে খোলা চুলের রমণীকে দেখে প্রহর সম্মোহিত হয়ে ক্রমশ এগিয়ে এলো তার নিকট। ভেজা অবস্থায় প্রাপ্তিকে দেখে প্রহরের যেন ঘোর লেগে গেল। তবে প্রাপ্তির সেদিকে মন নেই। চুল ছেড়ে ভেজা শাড়ি এক হাতে ধরে ওয়াশরুমের দিকে যেতে নিলে প্রহর তার হাত ধরে আটকায়। প্রাপ্তি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকে তার নিকট। প্রহরের দৃষ্টির পরিবর্তন বুঝতে পেরে প্রাপ্তি লজ্জায় মাথা নত করে। নিজের অবয়বে চোখ রেখে চক্ষু যুগল বড় বড় হয়। শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে আছে শাড়িটা, কিন্তু সুতির শাড়ি হওয়ায় অবয়ব স্পষ্ট নয়। প্রাপ্তি মৃদু ঢুক গিলে প্রহরের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, ঠান্ডা লাগছে। প্রাপ্তির কথায় প্রহর তার দৃষ্টির লাগাম টানল, তবে প্রাপ্তিকে না ছেড়ে কোলে তুলে নিল। আচমকা এমন করায় প্রাপ্তি ঘাবড়ে গিয়ে প্রহরের শার্ট আঁকড়ে ধরল। প্রহর কিঞ্চিত হেসে প্রাপ্তির ভেজা ঠোঁটে আঙুল বোলালো। প্রাপ্তি লজ্জায় আড়ষ্ট হলেও প্রহরের ভেজা মুখের দিকে এক ধ্যানে চেয়ে রইল। কি সুন্দর লাগছে লোকটাকে। চুল থেকে টুপটাপ পানি ঝরছে, ফর্সা মুখটা লালচে হয়ে আকর্ষণীয় দেখাচ্ছে। প্রাপ্তির মগ্নতার মাঝেই প্রবল আকর্ষণে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটে আবদ্ধ করল প্রহর। প্রাপ্তি হকচকে উঠে কিছু বোঝার আগেই প্রহরের বেশ্যমাল উষ্ঠ স্পর্শের ঘুরে মত্ত হলো। হাত দুটো আপনা আপনি চলে গেল প্রহরের চুলের ভাঁজে। খড়তপ্ত মরুর বুকে হঠাৎ বৃষ্টির আগমনে যেমন জন্মনে উঠে মৃত্তিকা, ঠিক তেমনইভাবে প্রহরের ছোঁয়ায় ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছিল প্রাপ্তি। চোখ দুটো বন্ধ করে প্রহরকে জাপটে ধরে অনুভব করছিল তার উষ্ঠ স্পর্শের উন্মত্ততা। তার হাতের বেশ্যমাল স্পর্শে শিউরে উঠে থরথর করে কাঁপছে প্রাপ্তি। নিজের বইয়ের কাঁপুনি টের পেয়ে উষ্ঠ যুগলের মায়া থেকে সরে এলো প্রহর। প্রাপ্তির লাজুক মুখটার দিকে চেয়ে প্রহর ঠোঁট টিপে হেসে কপালে কপাল ঘষল। তারপর মোহাগ্রস্ত কণ্ঠে বলল, I want to give my wife a lot of love tonight. প্রহরের চাওয়া শুনে প্রাপ্তির গাল দুটো অতিমাত্রায় লজ্জায় লাল হয়ে উঠল। দৃষ্টি নিচু করে কিছু বলতে না পেরে প্রহরের বুকে মুখ গুজে দিল। প্রহর সম্মতি পেয়ে ঠোঁট কামড়ে হেসে বিছানার দিকে এগিয়ে গেল। রাত 10টা। রোমান্টিক মোমেন্ট শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রাপ্তিকে নিয়ে বিছানায় আসলো প্রহর। বৃষ্টি এখনও বিরতিহীনভাবে ঝরছে। বৃষ্টির রিনিঝিনি আওয়াজে মুখরিত পরিবেশ। প্রহর বিছানায় আশ করে শুয়ে পড়লে প্রাপ্তি এসে তার পাশে শুয়ে পড়ে। প্রহর হাত বাড়িয়ে প্রাপ্তিকে জড়িয়ে নিয়ে শুধায়, আরও কিছু খাবে? প্রাপ্তি ভ্রু কুঁচকে বলে, আর কি খাবো, খেয়েছি তো, তাছাড়া এই বৃষ্টির মধ্যে বেরোতে পারবেন। প্রহর আলতো হেসে প্রাপ্তির চলে হাত বুলিয়ে বলল, তোমার জন্য সব পারবো, একবার শুধু বলেই দেখো
এত দরকার নেই, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন। আপনি পাশে থাকুন, তাহলেই হবে। প্রাপ্তির গলায় মুখ ডুবিয়ে প্রহর উত্তর দিল। আরও কাছে যাব? প্রাপ্তি ছটফট করে বলল। ইস, আপনার লজ্জা দিন দিন কমে যাচ্ছে। প্রহর গলায় চুমু খেয়ে সরে এসে শব্দ করে হাসল। প্রাপ্তি ভূতা মুখে চেয়ে রইল সে হাসির পানে। প্রহর নিজের হাসি থামিয়ে প্রাপ্তির গাল টেনে বলল, আমরা হানিমুনে এসেছি কুইন। এখানে এসেও নিরামিষ হয়ে থাকলে আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না। প্রাপ্তি এই কথার প্রত্যুত্তর না করে হঠাৎ বলল, আপনি কি করে বুঝলেন আজ বৃষ্টি হবে? কেন? এই যে আমাকে নীল শাড়ি পরতে বলেছিলেন, তারপর বৃষ্টি এলো। প্রহর আলতো হেসে প্রাপ্তিকে নিজের বুকের উপর আনলো। তারপর এসে বলল, আবহাওয়া অধিদপ্তর বলছিল আজ খাগড়াছড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি তোমাকে শাড়ি পরতে বলি আমার ইচ্ছে পূরণের জন্য। প্রাপ্তি মৃদু হেসে প্রহরের বুকে লুকিয়ে গেল। প্রহর ঠোঁট প্রসারিত করে চোখ বসল। প্রাপ্তির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে বের হব আমরা। প্রাপ্তি সচকিত হয়ে প্রহরের মুখের দিকে চেয়ে বলল, কাল কোথায় যাব আমরা? প্রাপ্তির আদরে মুখটার দিকে চেয়ে প্রহর জবাবে বলল, রিসাং, ঝর্ণা, তারেং এই দুটো জায়গায় যাব। তুমি চাইলে আরও কিছু জায়গা আছে, সেখানেও যাব। আর কি আকর্ষণীয় স্থান আছে এখানে? আলোটিলা গুহা, হাতিমাথা, আরও কিছু লেক যাবে। আপনার সময় কতদিন? হুট করে জরুরি কল এলে চলে যাবেন না তো আবার? প্রহর খানিক ভাবুক হয়ে বলে, জরুরি কল আসতে পারে, কিন্তু আমি তোমাকে সব না ঘুরিয়ে যাচ্ছি না। প্রাপ্তি হঠাৎ আগ্রহ নিয়ে শোধালো, সাজেক কি এখান থেকে কাছেই? প্রহর প্রাপ্তির গালে হাত রেখে বলল, কাছেই। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া খুব সহজ। প্রাপ্তি উল্লসিত হয়ে উঠল মুহূর্তে। উচ্ছ্বাস প্রকাশ করে আবদার করল, তাহলে সাজেক যাব, খাগড়াছড়ি তো ঘোরা হয়েছি। প্রহর ঠিক এই মুহূর্তে বুঝতে পারল প্রাপ্তির পছন্দের জায়গা হয়তো সাজেক। তাই মেয়েটার উচ্ছ্বসিত মুখটাকে আরো রঙিন করতে সে আলতো হেসে বলল, ওকে, তাহলে কাল ভোরবেলা উঠতে হবে আমাদের। তারেং আর রিসাং ঝর্ণা দেখিয়ে তোমাকে নিয়ে সোজা সাজেক যাব। প্রাপ্তি অতিরিক্ত খুশিতে ঝাপটে ধরল প্রহরকে। ঘুরতে এসে মেয়েটা যেন বাচ্চা হয়ে গিয়েছে। বাচ্চাদের মতো আবদার করে, খুশিতে ছটফট করে। প্রহর অবশ্য তার এই রূপ ভীষণ এনজয় করছে। প্রাপ্তির চুলের ভাঁজে হাত বুলিয়ে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলল, ঘুমাও এখন, আমি দেখি সাজেক কোন রিসর্টে উঠা যায়। প্রাপ্তির সম্মতি জানিয়ে প্রহরের বুকে মুখ লুকালো। আলতো করে প্রহরের বুকে ঠোঁটো ছোঁয়ালো মেয়েটা। প্রহরের ঠোঁটের হাসি আরো গাঢ় হলো। বাহিরে গাম্ভীর্যতার মুখোশ পরে থাকলেও এই মেয়েটার কাছে এলে এখন তার ঠোঁট জুড়ে সারাক্ষণ হাসির বিচরণ থাকে। তার বইয়ের হাসি মুখটা দেখলে মনটা প্রশান্তিতে ছেয়ে যায়। প্রাপ্তির মাথায় হাত বোলানো অবস্থাতেই প্রহর নিজের ফোনটা হাতে নিল। সাজেকের কয়েকটা রিসোর্টের ব্যাপারে খোঁজ নিয়ে একটা চুজ করল সে। হতপর ফোন রেখে নিজেও প্রাপ্তিকে জুড়ে ঘুমের দেশে পাড়ি জমালো। তারেংকে বলা যায় খাগড়াছড়ির সর্বোচ্চ স্থান। এখান থেকে পুরো খাগড়াছড়ি অঞ্চলের চমৎকার একটি ভিউ দেখতে পাওয়া যায়। তাকে বলা হয় পাখির চোখে খাগড়াছড়ি দেখা। উপর থেকে দেখতে পাওয়া যায় সুরপিলভাবে বেয়ে চলা চেঙ্গি নদী। তাছাড়া পর্যটন কেন্দ্রটার আশেপাশে চোখে পড়বে অসংখ্য জুমখ্যাত। সবুজের ছড়াছড়ি দেখার পাশাপাশি চোখে পড়বে আনারস, কমলা ও সবজির বাগান। চোখ জোড়ানো এই দৃশ্য দেখে ক্লান্তি কেটে যাবে নিমিষেই। সকাল 8টায় প্রাপ্তিকে নিয়ে এখানে এসেছে প্রহর। যে স্থান থেকে পুরো খাগড়াছড়ি এলাকার ভিউ দেখা যায় সেখানে গিয়ে দাঁড়ালো দুজন। প্রাপ্তি বিমোহিত নয়নে চারপাশ দেখছে, আর প্রহর প্রকৃতি উপেক্ষা করে তার বউকে দেখাতে বেশ মগ্ন। সাদা রঙের গাউন পরেছে আজ প্রাপ্তি। সবুজের বুকে সাদা বেশভূষায় আবৃত মেয়েটাকে একদম স্নিগ্ধ পরীর মতো লাগছে। প্রহর নিজের ফোনে ক্যাপচার করলো প্রাপ্তির কয়েকটা ছবি। পরক্ষণে প্রাপ্তিকে নিজের কাছে টেনে তাদের কাপল পিক তুলে নিল। পাখির চোখে খাগড়াছড়ি দেখা শেষে তারা এলো বাগানের কাছে। ছোটবেলা থেকেই প্রাপ্তির বাগান করার খুব শখ। মূলত তার ইচ্ছেতেই তার মামা বাড়ির সামনে বাগান করেছিল। এখানে সে আনারস, কমলা আর সবজির বাগান দেখে সে আপ্লুত হয়ে গেল। প্রহরের সামনে হেঁটে পুরোটা বাগান সে সচক্ষে দেখল। প্রহর পিছু পিছু হেঁটে স্মিত হেসে প্রাপ্তির পদচারণ লক্ষ্য রাখল। সকলের স্নিগ্ধ পরিবেশে সবুজাব প্রকৃতির এই বাগানটা আরো আকর্ষণ করছে মানুষকে।
হঠাৎ বাগানের এক সাইডে মানুষের উপস্থিতি দেখতে না পেয়ে প্রাপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরল প্রহর। তৎক্ষণাৎ প্রাপ্তির ডান গালে চুমু খেয়ে বলল, এত হেসো না বউ, ভীষণ আদর করতে ইচ্ছে করে তো। তারিং দেখা শেষে রিসাং ঝর্ণার কাছে এলো প্রহর। সময় তখন দুপুর। রিসাং ঝর্ণার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। জিপে করে এসেছে তারা এই জায়গায়। জিপ যেখানে থামলো সেখান থেকে সরু রাস্তা শুরু। জিপ ভেতরে যাবে না বলে পায়ে হেঁটে ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। ইট বাঁধানো পথ দিয়ে আরো 20-30 মিনিট পথ হেঁটে গেলে তবেই দেখা পাওয়া যাবে ঝর্ণার সন্ধান। তবে এজন্য পেরোতে হবে বেশ কয়েকটা সিঁড়ি। আর এই সময়ে উপভোগ করা যাবে চমৎকার সবুজ পাহাড়ি সৌন্দর্য। প্রাপ্তিকে নিয়ে পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেই ঝর্ণার নিকট পৌঁছালো প্রহর। মেয়েটার মধ্যে ক্লান্তি ভাব নিয়ে সানন্দে হেঁটে এসেছে এতটা পথ। প্রহর এক ফাঁকে জিজ্ঞেস করলো, খাবে কিছু? প্রাপ্তি মাথা নেড়ে বলল, খানিক আগেই তো খেলাম, হাতে জুসও আছে। আপনি এত খাওয়াতে চান কেন? আর কি খাবো? প্রহর দুষ্টু হেসে বলল। চুমু খাবে? প্রাপ্তি হতভম্ব চাহনি নিক্ষেপ করে বলল, খুবই নির্লজ্জ আপনি। প্রহর ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতঃপর প্রাপ্তিকে হাত ধরে খানিক এগিয়ে ঝর্ণার কাছাকাছি দাঁড়ালো। 100 মিটার উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়া ঝর্ণার পানিধারা মুগ্ধ হয়ে দেখছিল প্রাপ্তি। কি অপরূপ সৌন্দর্য বিদ্যমান এখানে! সৃষ্টিকর্তা কত নিখুঁতভাবে তৈরি করেছে সব। সেই সৌন্দর্য দেখে নয়নযুগল স্থির হয়ে যায়, অজানা ঘুরে হারিয়ে যায় দেহমন। পাহাড়ের উপর থেকে জলরসে গড়িয়ে পড়ার দৃশ্য অনেকক্ষণ যাবৎ দেখল প্রাপ্তি। প্রহরও তার পাশে দাঁড়িয়ে এটা ওটা হাত দিয়ে দেখাচ্ছে। প্রাপ্তি তা দেখে খুশিতে আপ্লুত হচ্ছে। প্রহর মৃদু হেসে হঠাৎ বলে, ঝর্ণার পানিতে ভিজবে? প্রাপ্তি সতর্ক দৃষ্টিতে আশেপাশে চেয়ে বলল, এত মানুষের মাঝে ভিজবো? প্রহর তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে ফিসফিসিয়ে বলল, পুরোপুরি ভিজতে বলিনি, শুধু পা ভেজাবে, চলো। প্রাপ্তি অবশ্য খুশি হলো। স্বচ্ছ জলধারায় পা ডুবিয়ে রাখতে খুব ইচ্ছে হচ্ছিল তার এতক্ষণ। প্রহর কিভাবে বুঝে গেল সেটা? বর্ষার সময় মূলত রিসাং ঝর্ণার অনেক বেশি পানি দেখতে পাওয়া যায়। এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই এতটাও পানি নেই। এই স্বল্প পানিতেই পা ডুবালো প্রাপ্তি। প্রহর বড় একটা পাথরে প্রাপ্তিকে বসিয়ে দিয়ে নিজে বসলো তার কাছে। দুজনের পা এখন ডুবন্ত রিসাং ঝর্ণার পানিতে। প্রাপ্তি উল্লসিত হয়ে পানির মধ্যে পা দুটো নাড়িয়ে যাচ্ছে। প্রহর পাশে বসে তা স্থির নয়নে দেখছে। রিসাং ঝর্ণার পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং এর সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। তবে এই ঢালু পথটা তুলনামূলক বিপজ্জনক, তাই সেদিকে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিল প্রহর। ঝর্ণার নিচে যে পানি জমা হয় তা একদম হিমশীতল। সেই পানিতে পা ভেজাতেই আপাতত মনোনিবেশ করলো তারা। অনেকক্ষণ সেখানে কাটিয়ে তারা একদম রিফ্রেশ হওয়ার অনুভূতি নিয়ে ফিরে এলো রিসাং ঝর্ণা থেকে। তারা হোটেলে ফিরল দুপুর 2টোয়। এসে শাওয়ার নিল দুজনেই। তারপর সমস্ত কিছু গুছিয়ে লাগেজে নিয়ে হোটেল ত্যাগ করলো তারা। সাজেকের উদ্দেশ্যে গাড়িতে ওঠার আগে তারা লাঞ্চ করে নিল একটা রেস্টুরেন্টে। অতঃপর খাগড়াছড়িকে বিদায় জানিয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে তারা জিপ গাড়িতে উঠে বসলো। প্রহর প্রাপ্তি গাড়িতে বসতে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে শু করে জিপ গাড়িটা ক্রমশ এগিয়ে চলল মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। এটি মূলত বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। মেঘের রাজ্য সাজেক ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এটি এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সকল সৌন্দর্যময় পরিবেশ উপভোগ করা যায়। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এজন্য সাজেক অত্যন্ত প্রিয় একটি জায়গা। মেঘে ঢাকা আকাশ, চারিদিকে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়, সে এক অন্যরকম দৃশ্য। সাজেক মূলত রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি দীঘিনালা থেকে। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেকের প্রকৃতিতে যখন আলো আধারের খেলা চলছিল, ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় প্রহর প্রাপ্তি। বিকাল 5টা তখন। মূলত এই বিকালের সময়টাতেই সাজেক প্রবেশ করা যায় না, কারণ সাজেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সাজেকে আগত প্রতিটি মানুষদের চেকিং দিয়ে তবে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এজন্য সেনাবাহিনীর এসকর্ট বসে প্রতিদিন। সেটার সময়কাল থাকে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। কিন্তু প্রহর আর প্রাপ্তি এসে পৌঁছেছে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। তবে প্রহর যেহেতু সরকারি সংস্থার লোক, তাই সাজেক প্রবেশের ক্ষেত্রে কোনোরূপ বাধা রইল না তার। কারণ সেনাবাহিনীর এসকর্টে পূর্বে সে জানিয়ে দিয়েছিল তার আগমনের কথা। সাজেক পৌঁছে প্রাপ্তিকে নিয়ে সোজা রিসোর্টে পৌঁছে গেল প্রহর।
ম্যাকপুঞ্জি রিসোর্টের একটা রুম গত রাতে বুকিং দিয়ে রেখেছিল সে। এই রিসোর্টে মোট 6টা কাপল রুম আর 4টি সিঙ্গেল রুম। সেখানে পৌঁছে প্রহর নিজেদের রুমের চাবি বুঝে নিয়ে রুমের অভ্যন্তরে গেল। কক্ষের সৌন্দর্য দেখে প্রাপ্তির চোখ ছানা ভরা। প্রথমেই তার দৃষ্টি গেল ব্যালকনির দিকে। কি সুন্দর খোলামেলা ব্যালকনি, মনে হচ্ছে আকাশের একটু নিচে ব্যালকনিটা গড়া। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে আকাশের সাদা তুলোর মতো মেঘ। সে তখনই দৌড়ে ব্যালকনিতে গিয়ে আকাশ দেখায় মগ্ন। প্রাপ্তির উচ্ছ্বাস লক্ষ্য করে প্রহর মৃদু হেসে রুম থেকেই হাঁক ছাড়ল। এই এসব পরে দেখবে, আগে ফ্রেশ হও, রুমে আসো কুইক। প্রহরের কথা কর্ণপাত হলে প্রাপ্তি রয়ে শুয়ে রুমে আসে। প্রহর গায়ের শার্ট খুলে ইতিমধ্যে ওয়াশরুমে ঢুকে গেছে। প্রাপ্তি রুমে ঢুকে পরিপাটি বিছানা আসবাবপত্র স্থির চোখে দেখলো কিছুক্ষণ। তারপর লাগেজ খুলে ঘিয়ে রঙের একটা সালোয়ার কামিজ বের করলো। প্রহর গোসল সেরে বের হলে সেও একেবারে গোসল করে বের হলো। প্রাপ্তিকে বাইরে বেরোতে দেখে প্রহর আফসোস করে বলে, সাজেকের সূর্যাস্ত দেখা মিস করলাম, ব্যাড লাক আমাদের। প্রাপ্তি মুচকে হেসে বলল, আগামীকাল দেখতে পারবো তো। এখন একটু কাছে আসো। প্রাপ্তি চুল মোছা বাদ দিয়ে ভ্রু কুচকে বলল, কেন? প্রহর একটা মলম হাতে নিয়ে তার উন্মুক্ত পিঠে ইশারা করে বলল, মলম লাগিয়ে দাও। প্রাপ্তি মৃদু শ্বাস ছেড়ে টাওয়াল রেখে এগিয়ে গেল প্রহরের নিকট। প্রহরের পিঠে শত শত আঘাতের দাগ রয়েছে। এই দাগ দূর করার জন্য সে বিদেশি ব্র্যান্ডের এই মলমটা ইউজ করে। সেটা ইউজ করা মাত্র কিছুদিনের মধ্যেই দাগ ভ্যানিশ হয়ে যায়। নয়তো এই পর্যন্ত যত আঘাত প্রহর পেয়েছে সব দাগ যদি থাকতো তাহলে তার শরীর দেখার মতো অবস্থায় থাকতো না। প্রাপ্তি বিছানার উপরে উঠে বসে প্রহরের হাত থেকে মলমটা নিল। তারপর খুব যত্ন সহকারে তা লাগিয়ে দিল পুরো পিঠ জুড়ে। মলম লাগানো শেষে প্রাপ্তির দিকে ফিরল প্রহর। প্রাপ্তির ভেজা চুলে হাত রেখে বলে, চুল মুছনি কেন ভালোভাবে? ঠান্ডা লাগবে তো, দেখি টাওয়েল দাও। কথা শেষ করে প্রহর নিজের টাওয়েল দিয়ে প্রাপ্তির চুল মোছা শুরু করলো। প্রাপ্তি আলতো হাসলো। তারপর প্রহরের গালে হাত রেখে বলল, আপনি এত কিউট কেন? প্রহর চুল মোছায় ব্যস্ত থেকে উত্তর করলো, আমার বউ আরও বেশি কিউট, আমার খুব যত্ন নেয় সে। কখন কি লাগবে আমার সেটাও সে মুখ দেখে বলে দিতে পারে। প্রহরের প্রশংসা শুনে প্রাপ্তি ঠুটিলিয়ে হেসে তাকে জড়িয়ে ধরল। প্রহর আলতো হেসে প্রাপ্তির চুলে চুমু খেয়ে বলল, এবার খাবে, চলো। প্রাপ্তি দুঃখে মুখ করে বলল, রেস্টুরেন্টে যেতে হবে? না, এই রিসোর্টেই খাবারের ব্যবস্থা আছে। আমি যে আইটেম রান্না করতে বলেছি তাই রান্না করা হয়েছে, চলো এবার। প্রাপ্তি মাথা তুলে অবাক হয়ে বলল, সবার পছন্দ মতো আইটেম রান্না করে তারা? যে যা খেতে চাইবে তাই করে দিবে, এখন ওঠো। প্রাপ্তি তড়িৎ গতিতে উঠল। ভীষণ খিদে পেয়েছে তার। দুপুরে খেয়েছিল, এরপর পানি ছাড়া কিচ্ছু পেটে পড়েনি। কিছুক্ষণের মাঝে প্রহর প্রাপ্তি রেডি হয়ে কক্ষের বাইরে গেল। তবে তাদের খাবারের কথা বলতে হয়নি। তার আগেই তাদের জন্য রান্না করার সমস্ত খাবার রুমে দিয়ে যাওয়া হলো। প্রাপ্তি অবশ্য খুশি হলো। বাইরে বসে খেতে হবে কিনা এ নিয়ে সে অস্বস্তিতে ভুগছিল। প্রহর মৃদু শ্বাস ছেড়ে বলল, খাবে, আসো। প্রহরের পেছন পেছন রুমে এলো প্রাপ্তি। রিসর্টের লোকেরা খাবার দিয়ে চলে গেলে খাবারের সামনে এসে বসলো তারা। বিভিন্ন পদের ভর্তা, মুরগির মাংস, ডাল, সবজি এসব দেখে প্রাপ্তি হাসি হাসি মুখে প্রহরের দিকে তাকালো। প্রহর তার হাসির কারণ বুঝতে না পেরে বলল, খাগড়াছড়িতে হাঁসের মাংসের কালাভুনা ছাড়া কিচ্ছু খাওনি তুমি? মাছ তো ছুঁয়েও দেখো না, তাই এসব খাবার রান্না করতে বলেছি। নাও শুরু করো। প্রাপ্তি ভ্রু উঁচিয়ে বলল, এত কিছু লক্ষ্য করেন আপনি? লক্ষ্য করব না? আমার বউয়ের ভালো মন্দ আমারই তো দেখতে হবে। আর কথা নয়, খাওয়া শুরু করো। প্রাপ্তি আর বাক্য ব্যয় না করে খাওয়ায় মন দিল। প্রহর মাঝে মাঝে মাংসের কয়েক টুকরো তার মুখে তুলে দিল। প্রাপ্তি আপ্লুত নয়নে প্রহরকে শুধু দেখে গেল। ভাগ্য করে একজন যত্নবান স্বামী পেয়েছে সে। এমন কেয়ারিং পুরুষ কজনের কপালে জুটে? কিন্তু সে পেয়েছে প্রহর নামক দায়িত্ববান যত্নবান পুরুষকে। অথচ সে একসময় তাকে রসকসহীন নিষ্ঠুর মানব কত কি ভাবত। রাত 10টা বাজতে চলল। প্রহর প্রাপ্তিকে নিয়ে শুয়ে আছে বিছানায়। এতক্ষণ তারা বারান্দায় বসে রাতের প্রকৃতি দেখায় মগ্ন ছিল। ঘুমে প্রহরের চোখ যখন বুজে আসছিল তখনই দরজায় করা ঘাতের শব্দ হয়। প্রহর প্রাপ্তি দুজনেই হকচকিয়ে উঠে বসে।
প্রাপ্তি জামা ঠিকঠাক করে মাথায় ওড়না টেনে নিলে প্রহর উঠে গিয়ে দরজা খুলে। দরজা খুলতেই একজন ভদ্রলোককে দেখা গেল, যিনি এই রিসোর্টে তত্ত্বাবধানে আছেন। বয়স্ক লোকটি আমায় হাসিতে প্রহরের উদ্দেশ্যে বলল, সামনে বারবিকিউ পার্টি হচ্ছে, রিসর্টের সবাই মিলে করছে, আপনারা আসবেন? প্রহর লোকটার দিকে চেয়ে হালকা হেসে বলল, আপনি যান, আমরা আসছি। লোকটা প্রফুল্ল বদনে চলে গেল। প্রহর পিছু ফিরে প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে বলল, আসো বউ। রিসোর্টের সামনের দিকটায় বারবিকিউ করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কটেজের মানুষই এখানে এসে উপস্থিত হয়েছে। সবুজ ঘাসের উপর গোল করে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। প্রহরকে দেখে একজন ইয়ং যুবক চেঁচিয়ে বলল। প্রহর এক পলক দেখল প্রাপ্তিকে। মেয়েটা কেমন অস্বস্তি ফিল করছে, এসবে সে অভ্যস্ত নয় তাই। প্রহর চোখের ইশারায় আশ্বাস দিয়ে ছেলেটার দেখানো স্থানে বসল প্রাপ্তিকে নিয়ে। ইয়ং ছেলেটার পাশে একজন মেয়েও ছিল। প্রাপ্তিকে দেখতেই সে দৌড়ে তার কাছে এসে বসে পড়ল। প্রাপ্তি প্রথমে ঘাবড়ে গেলেও মেয়েটার হাসি মুখ দেখে সেও হাসলো। মেয়েটার চঞ্চলতা নিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তুমি করে বললাম বলে কিছু মনে করো না। তোমাকে দেখে আমার সমবয়সী মনে হচ্ছে। প্রাপ্তি হালকা হেসে বলল, না, আমি কিছু মনে করিনি। আমার নাম প্রাপ্তি। তোমার? আমার নাম নুরি। বাহ, খুব সুন্দর নাম তো। নুরি হেসে বলল, এটা সবাই বলে, কিন্তু আমার হাজবেন্ড এই নাম নিয়ে আমাকে শুধু খেপায়। নুরি না ডেকে পাথরনি ডাকে। নুরির কথা শুনে প্রাপ্তি খিলখিল করে হেসে দিল। নুরি সেই হাসির পানি চেয়ে আনমনে বলল, তোমার হাসিটা খুব সুন্দর। হাসি দেখেই বোধহয় তোমার স্বামী প্রেমে পড়েছিল, তাই না? প্রাপ্তি খানিক অপ্রস্তুত হলো। তার বাম পাশ থেকে প্রহরও তখন তার দিকেই চেয়ে আছে। প্রাপ্তির থেকে জবাব না পেয়ে নুরি প্রহরের দিকে তাকালো। প্রহর মৃদু হাস্যে বলল, ওর হাসি দেখেই প্রেমে পড়েছিলাম। প্রাপ্তি খানিক লজ্জা পেল। নুরি আগ্রহ নিয়ে প্রহরকে বলল, ভাইয়া, আপনাদের কি লাভ ম্যারেজ? প্রহর আরেকবার প্রাপ্তিকে দেখে নিয়ে উত্তর করলো, না, অ্যারেঞ্জ ম্যারেজ। প্রহরের বাম পাশে বসা ছেলেটা তখন নুরির উদ্দেশ্যে বলল, আল্লাহর হস্তে চুপ কর পাথরনি, ভাবির সঙ্গে কথা বল। ভাইয়াকে আপাতত আমার জন্য ছেড়ে দে। নুরি রেগে বুম হয়ে বলল, বদ্দ, আমার সঙ্গে একটাও কথা বলবি না, যা এখান থেকে। ওদের ঝগড়ার মাঝে প্রহর প্রাপ্তি মাঝে আহাম্মক হয়ে বসে রইল। ছেলেটা তা বুঝতে পেরে প্রহরের সঙ্গে ভিন্ন কথায় ব্যস্ত হয়ে পড়ল। প্রাপ্তির ডান পাশ থেকে তখন নুরি বলল, এই বদলোকটা আমাকে সব সময় খেপায়। প্রাপ্তি নিচু স্বরে বলে, কে উনি? আমার স্বামী। প্রাপ্তি চোখ বড় বড় করে চেয়ে থাকলে নুরি হেসে বলল, আমরা সমবয়সী, একই ভার্সিটিতে একই ক্লাসে পড়তাম। ইভেন ওর ফ্রেন্ডস ছিলাম আমি। একসময় আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। এরপর পরিবারের সম্মতিতেই বিয়ে করি। পরিবার প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। সেই থেকেই চলছে আমাদের টম অ্যান্ড জেরি সংসার। ও আমাকে সারাক্ষণ যেমন খেপায় তেমন ভালোবাসে। খুব কেয়ারিং পারসন। প্রাপ্তি মুগ্ধ হয়ে শুনছিল নুরির কথা। কথা শেষে সে স্মিত হেসে বলল, ভাগ্যবতী মেয়েরাই এমন কেয়ারিং হাজবেন্ড পায়। নুরি মৃদু হেসে মাথা নেড়ে বলল, তা অবশ্য ঠিক, তুমিও খুব ভাগ্যবতী তাহলে। ভাইয়া দেখলাম সারাক্ষণ তোমাকে চোখে চোখে রাখে। প্রাপ্তি ঠোঁট এলিয়ে হেসে মাথা দোলায়। তাদের কথার মাঝে বারবিকিউ সম্পন্ন হয়। তারপর সবাই খেয়ে দিয়ে নিজেদের কক্ষে ফিরে যায়। আর মধ্য নুরির সঙ্গে প্রাপ্তির বেশ ভাব হয়েছে। এতে প্রহর অবশ্য খুশি হয়েছে। রুমে ফিরে যাবার আগে প্রাপ্তি প্রহরের উদ্দেশ্যে বলেছে, নুরি মেয়েটা খুব ভালো, তাই না? এক দেখাতেই কিভাবে আপন করে নিল। প্রহর এর জবাব দিয়েছে মুচকি হেসে। হ্যাঁ, ওরা দুজনই খুব মিশুক। এবার রুমে চলো, বড্ড প্রেম প্রেম পাচ্ছে। বিশাল বাড়িটিতে এখন একাকী সময় পার করতে হয় লাবণ্যের। বিয়ের এতদিনে এখন অবশ্য একা থেকে তার অভ্যাস হয়ে গেছে। তবু মাঝে মাঝে খারাপ লাগে। একজন কথা বলার সঙ্গীর জন্য মনটা ছটফট করে। প্রাপ্তিও বাসায় নেই, নয়তো ও চলে আসতো তাও যখন তখন। এখন আর কেউ আসে না। বাবার বাসায় কিছুদিন থেকে আসার পর এখন যেন আরও খারাপ লাগছে লাবণ্যের। লাবণ্য দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে ড্রয়িং রুমের দিকে গেল। প্রত্যয় অফিসে আছে আর ইফতেখার সাহেব বাসায়। প্রতিদিন এমনটাই হয়। প্রত্যয় বাসায় থাকলে তার মামা অফিসে যায়, আর তার মামা বাসায় থাকলে প্রত্যয় যায়। যদিও বেশিরভাগ সময় এখন প্রত্যয় অফিসেই কাটায়, তার মামাকে রেস্টের সুযোগ দিয়ে নিজের সমস্ত কাজ কমপ্লিট করে। সন্ধ্যা 7টা বাজে। এখন তো প্রত্যয়ের চলে আসার কথা। লাবণ্য ড্রয়িং রুমে কিছুক্ষণ পায়চারি করলে নিজের রুম থেকে বেরিয়ে এলেন ইফতেখার সাহেব। তিনি লাবণ্যকে দেখে হেসে শুধালেন, কত এসেছে?
লাবণ্য নিচু কণ্ঠে মাথা নেড়ে বলল, না মামা। তখনই কলিং বেল বেজে উঠল। ইফতেখার সাহেব এগিয়ে গেলেন দরজার দিকে। লাবণ্য পেছনে দাঁড়িয়ে থেকে মুচকি হাসল। মূলত তার নিরাপত্তার জন্য মামা ভাগ্নে কখনো তাকে একা ছাড়ে না। বাসায় একজন না একজন থেকে ঢাল হয়ে তার পাশে থাকে। কখন না আবার নারী লোভী ইকরামের খপ্পরে পড়ে যায়, এই ভয় সবার মনে তাড়া করে বেড়ায়। দরজা খুলতে দেখা গেল প্রত্যয়কে। প্রত্যয় তার মামার সঙ্গে কিছু কথাবার্তা বলে রুমে ঢুকলেই লাবণ্য রান্নাঘরের দিকে যায় দ্রুত। প্রত্যয় ফ্রেশ হয়ে বের হতেই শরবতের গ্লাস হাতে নিয়ে লাবণ্য রুমে আসে। গ্লাসটা প্রত্যয়ের দিকে বাড়িয়ে দিলে সে স্মিত হেসে বলে, একা একা বোর হচ্ছিলে? লাবণ্য মাথা নেড়ে বলল, আপনি শেষ করুন শরবতটা আগে। প্রত্যয় শরবতের গ্লাস খালি করে লাবণ্যকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো। তারপর লাবণ্যকে বুকে জড়িয়ে নিয়ে চুপ করে রইল। লাবণ্য চোখ বুজে থেকে শুধালো, কিছু ভাবছেন? না। প্রাপ্তি কবে আসবে? কিছু বলেছে আপনাকে? চলে আসবো 2-3 দিনের মধ্যে। লাবণ্য খুশি হলো খুব। প্রত্যয় মৃদুশ্বাস ছেড়ে লাবণ্যের চুলে হাত ডুবালো, থুতনি রাখলো তার মাথায়। তখনই লাবণ্যের ফোন বেজে উঠল শব্দ করে। দুজনের চোখেতে দৃষ্টি ফেলে ফোনের স্ক্রিনে তাকালে একটা অচেনা নাম্বার দেখতে পায়। লাবণ্য ফোনটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বলল, এই নাম্বার আবার কার? প্রত্যয় সচকিত হয়ে বলল, চেনো না? না। দাও আমার কাছে। কলটা রিসিভ করে লাউড স্পিকার অন করলো প্রত্যয়। অমনি ওপাশ থেকে ভেসে এলো নেশাক্ত গলার আওয়াজ, দেবী, আই নিড ইউ। এমন কথা শুনে প্রত্যয়ের মাথা গরম হয়ে উঠল মুহূর্তে। লাবণ্য অতি বিস্ময়ে হা হয়ে আছে, আবার ভয় করছে অন্তরে। প্রত্যয় তাকে ভুল বুঝবে না তো? কিন্তু প্রত্যয় এমন কিছুই করেনি। কল কেটে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে ফোন আগের জায়গায় রাখলো। অতঃপর লাবণ্যকে কাছে টেনে গালে হাত রেখে বলল, এমন অপরিচিত নাম্বার দেখলে আর রিসিভ করবে না, ঠিক আছে? প্রত্যয়ের শক্ত মুখ দেখে লাবণ্য মাথা নেড়ে বলে, কিন্তু কে ছিল? লাবণ্যকে বুকে জড়িয়ে প্রত্যয় চোয়াল শক্ত করে স্বগতোক্তি করে, শালা নেশা করে বাচ্চা ছিল। তুমি এসব নিয়ে ভেবো না, ওর একটা ব্যবস্থা আমি করছি। পূব দিকে সূর্যটা ধীরে ধীরে উঁকে দিচ্ছে। সূর্যের চতুর্দিকে লালচে হয়ে অপরূপ সুন্দর দেখাচ্ছে তা। মৃদু বাতাসে পরিবেশ বেশ শীতল। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু মেঘের আনাগোনা। সাদা মেঘে আচ্ছাদিত আকাশটার এক কোণে সূর্যোদয়ের এমন মনোমুগ্ধকর রূপ দেখে মনে শিহরণ বয়ে যাচ্ছে। বিমোহিত নয়নে প্রহরের সান্নিধ্যে বসে সেই অত্যাধিক সুন্দর দৃশ্যটা দেখে যাচ্ছে প্রাপ্তি। খুব ভোরে উঠে তাকে নিয়ে ব্যালকনিতে এসে বসেছে প্রহর। সাজেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা নাকি মিস দিতে নেই। প্রাপ্তি তখন কুচকালেও এখন বুঝেছে কেন মিস দিতে নেই। ছোটবেলায় একবার আসলেও তখন এত বুঝেনি সবকিছু। এখন যা দেখছে তাতে মুগ্ধতায় দু চোখ জোড়া জুড়িয়ে যাচ্ছে। প্রাপ্তির বিমোহিত নয়নজোড়া দেখে প্রহর আলতো হেসে তার গালে ঠোঁট ছোয়ালো। প্রাপ্তির দৃষ্টি ঘুরে তার দিকে তাকালে প্রহর পেছন থেকে তাকে জড়িয়ে ধরল শক্ত করে। প্রাপ্তি আকাশের পানে চেয়ে মলিন হাসিতে বলল, জানেন, আমার আব্বু আমাকে বলেছিল তিনি যদি বেঁচে না থাকেন তাহলে দ্বিতীয়বার আমাকে সাজেক নিয়ে আসবে আমার জীবন সঙ্গী। কথাটা অবশ্য সত্যি হয়েছে। প্রহর প্রাপ্তির ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, হুম। প্রাপ্তির হঠাৎ কি হলো কে জানে, আচমকায় পিছু ফিরে প্রহরকে জড়িয়ে ধরল। অতঃপর রয়ে শুয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আব্বু সব সময় আমাকে একজন যোগ্য সচ্চরিত্র পুরুষের হাতে তুলে দিতে চেয়েছিল, যে প্রতিটা মুহূর্ত আমাকে আগলে রাখবে পরম যত্নে। ভাগ্যের জোরে এমন একজন আমি পেয়েছিও, কিন্তু আফসোস আমার আব্বু তা দেখে যেতে পারল না। কথা শেষ করে প্রাপ্তি ডুকরে কেঁদে উঠলে প্রহরের মনটাও বিষণ্ণতায় ছেয়ে গেল। প্রাপ্তিকে কাদার সুযোগ করে দিয়ে সে দীর্ঘক্ষণ পর বলল, কান্না করো না, মাথা ব্যথা করবে। যার যখন মৃত্যু লেখা আছে তখনই কিন্তু হবে, আমরা চাইলেও আটকাতে পারবো না। দেখি কাঁদে না। প্রাপ্তিকে আশ্বস্ত করলেও প্রহরের মনে চলছিল অন্য কিছু। হঠাৎ ভেতরে ক্রোধের আগুন ঝলসে উঠলে সে কান্নারত প্রাপ্তিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। একসময় কঠিন মুখে মনে মনে আওড়ায়, তোমার বাবা মাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওদের একটাকেও আমি ছাড়ব না। খুব ভয়াবহ শাস্তি দিব আমি ওদের সব কয়টাকে। রাতের অন্ধকার দূরীভূত হয়ে স্নিগ্ধ সকালের ম্লান আলোয় আলোকিত এখন পরিবেশ। পক্ষীকুল সব মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে। মৃদু বাতাসে গাছের কচি পাতাগুলো হেসে খেলে দুলছে।
হালকা হাওয়া গায়ে এসে লাগতেই মন প্রাণ প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে যেন। প্রাপ্তি মিটিমিটি হাসিতে দু চোখ মেলে পুনরায় নজর বোলায় আশেপাশে। আজ ভোরে তারা সাজেক ছেড়ে ঢাকায় পা রেখেছে। 7 দিনের ট্যুর ছিল তাদের, অথচ প্রাপ্তির মনে হচ্ছে কত বছর কাটিয়ে এসেছে, কত কিছু সচক্ষে দেখে এসেছে এই কয়েকটা দিনে। খাগড়াছড়ির মনোরম পরিবেশ, সাজেকের মেঘপুঞ্জিত রূপ এখনো অন্তপটে দাগ কেটে আছে। খাগড়াছড়িতে সমস্ত জায়গায় দর্শন না করলেও সাজেকের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে এনেছে প্রহর তাকে। সাজেকের সেই উঁচু কলাঙ্ক পাহাড়, কমলাক ঝর্ণা, কি মনোমুগ্ধকর ছিল সব। কংলাক পাহাড়ে ওঠার সময় আদিবাসীদের বাড়ি ঘর দেখার মতো অফুরন্ত আনন্দ অনুভব করছিল প্রাপ্তি। সারাটা সময় সাজেকের প্রকৃতিতে সৌন্দর্যে বিমোহিত ছিল প্রাপ্তির নয়নযুগল। বন্ধ চোখের পাতায় সেই রোমাঞ্চকর দৃশ্যগুলো একে একে আবারও ভেসে উঠলে ঠোঁট এলিয়ে হাসে প্রাপ্তি। এত সৌন্দর্য আয়োজনের ভিড়েও প্রিয়জনদের জন্য প্রাপ্তির অন্তকোণে ভীষণ টান অনুভব হতো। তাই তো তাদের ট্যুরের সময়কাল বেশি দীর্ঘ হয়নি। তাছাড়া প্রহরের কাজেও ব্যাঘাত ঘটছিল। মূলত জরুরি কল্পে প্রাপ্তিকে নিয়ে তৎক্ষণাৎ ঢাকায় ফিরেছে প্রহর। ভোরে পৌঁছেই প্রহর ঘুমে বিভোর, আর প্রাপ্তি বারান্দায় দাঁড়িয়ে চেনা পরিচিত শহরটা অবলোকন করতে ব্যস্ত। সারা রাত ঘুমিয়েছে বিধায় তার দু চোখে আর ঘুমের হানা দিচ্ছে না। আচমকা প্রাপ্তি চোখ খুলে সশব্দে দম ছাড়ল। নুরির কথা খুব মনে পড়ছে তার এখন। মেয়েটা এই কয়দিনে কতটা আপন করে নিয়েছিল তাকে। নুরি ও তার হাজব্যান্ড সিয়াম তাদের সাজেক ভ্রমণের সঙ্গে ছিল, একসাথে অফুরন্ত সময় কাটিয়েছে তারা। কিছুদিনের পরিচয়, অথচ মনে অদ্ভুত টান অনুভব হচ্ছে মেয়েটার জন্য। মায়া জিনিসটা বড্ড খারাপ। কারো প্রতি একবার মায়া জন্মালে তাকে পুনরায় দেখা না অবধি মনে স্বস্তি মেলে না সহজে। আসার সময় প্রাপ্তিকে জড়িয়ে নুরি কেঁদে দিয়েছিল। প্রাপ্তির চোখও ছলছল করছিল। নুরি একদম নুহার মতো চঞ্চল মিশুক। নুহা যেমন প্রথম দেখাতেই প্রাপ্তির মতো শান্তশিষ্ট মেয়েকে আপন করে নিয়েছিল, নুরিও তেমন। প্রাপ্তি মলিন হাসে। নুরি সিয়াম অবশ্য দেখা করবে বলেছে, উত্তরায় বাসা তাদের। তারা ঢাকার মানুষ হতে প্রাপ্তি ভীষণ খুশি হয়। আসার সময় নুরির মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে, আমাদের আবার দেখা হবে। প্রাপ্তির ভাবনার মাঝেই তার ফোনটা বাজলো মৃদু আওয়াজে। সে সচকিত হয়ে রুমের দিকে গেল দ্রুত পায়ে। ফোনের স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দেখে প্রাপ্তি মৃদু হাসলো। ঘুমন্ত প্রহরকে একবার দেখে নিয়ে পুনরায় বারান্দায় চলে এলো। কল রিসিভ করতে প্রত্যয়ের গলার আওয়াজ শোনা গেল। বাসায় এসেছিস? প্রাপ্তি হেসে জবাব দিল, এসছি আরো আগেই। তুমি কোথায় ভাইয়া? প্রত্যয় চোখে আঙুল ঘষে বলল, ঘুম থেকে উঠেছি মাত্র, বাসায় আসবি? প্রাপ্তির জবাবের আগে রাজিয়া বেগমের ডাক শোনা গেল। প্রাপ্তি ফোন হাতেই রুমের বাইরে গেল দ্রুত কদমে। প্রাপ্তির হাতে ফোন দেখে রাজিয়া বেগম শুধালেন, কে ফোন দিয়েছে? ভাইয়া। রাজিয়া বেগম তখন মুচকি হেসে বললেন, আমার কাছে দাও। প্রাপ্তি ফোনটা শাশুড়ির হাতে দিলে তিনি অমায়িক ভঙ্গিতে প্রত্যয়ের উদ্দেশ্যে বললেন, প্রত্যয় বাবা শুনছো? লাবণ্যকে নিয়ে আমাদের বাসায় চলে আসো তো। তোমার মামাকে প্রহর বাসায় আসতে বলে দিয়েছে, তোমরাও চলে এসো এখন। প্রত্যয় এই কথার প্রেক্ষিতে আর মানা করতে পারেনি। সম্মতি জানিয়েই কল কাটে সে। প্রাপ্তি অবশ্য খুশি হয়। রাত্রি বাসায় একা। এতদিন তার শাশুড়ি একা একাই কাটিয়েছে। তাকে রেখে আজই আবারও মামার বাসায় যায় কি করে? প্রাপ্তির হাসি মুখ দেখে রাজিয়া আলতো হেসে বললেন, প্রত্যয়কে কল দিতে আমি এখনই তোমায় বলতাম। যাক, ভালোই করেছো। রাত্রিকেও বলে দিয়েছি জামাইকে নিয়ে আসতে। আমার ছেলেটা কতদিন পর আসলো। ওই পাহাড়ি এলাকায় কি না কি খেয়েছে। আসো তো, দুজনে মিলে রান্নার কাজটা সেরে ফেলি। প্রাপ্তি তার শাশুড়ির তাড়াহুড়ো দেখে ঠোঁট টিপে হাসলো। তার পেছু পেছু গিয়ে রান্নার কাজে হাত দিলে তখনই নুহা আর রাহাতকেও আসতে বলেছে রাজিয়া বেগম। তিনি যেন আজ সারাটা দিন অতিথি আপ্যায়নের সময় পার করবেন এমনই ভাব নিয়ে আছেন। উদাস মনে শূন্য দৃষ্টিতে ব্যস্ত রাস্তার পানে চেয়ে আছে প্রত্যয়। সে নিজ মনে স্বস্তি পাচ্ছে না কদিন যাবৎ। অদ্ভুত এক ভয় তার মনে তাড়া করে বেড়ায় সবসময়। অসহনীয় যন্ত্রণা হয় বুকে। আগে সে জানতো না ইকরাম তার বোনের পিছু ঘুরে, কিন্তু যখন থেকে সে জেনেছে তখন থেকে অস্থিরতায় দিনকাল কাটে তার। নিজের সাধ্য মতো সব দিক দিয়ে সতর্ক দৃষ্টি রাখে সব সময়। প্রহরের মতো বিশ্বস্ত পুরুষের হাতে নিজের বোনকে তুলে দিতে পেরে প্রত্যেক খানিক নিশ্চিন্ত হলে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারে না। আর এখন তার বোনের সাথে সাথে যোগ হয়েছে লাবণ্য। তার বিপদের চিন্তায় এক মুহূর্ত শান্তিতে থাকতে পারে না সে। তার বোন তার অর্ধাঙ্গিনী। এদের কিছু হলে যে প্রত্যয় শেষ হয়ে যাবে।
সে জানে ইকরাম কতটা খারাপ, যে মেয়েদের দিকে সে একবার দৃষ্টি দেয় তাদের যেভাবেই হোক নিজের করেই ছাড়ে। আর বিপদ আসতেও তো বেশি সময় লাগে না, যে কোনো সময় যদি প্রত্যয় আর ভাবতে পারে না। মাথা চেপে জানালা থেকে সরে চেয়ারে গিয়ে বসে, রাগে জেদিয়ে চুল টেনে ধরে। কি করবে সে, তার কি করা উচিত কিচ্ছু ভেবে পাচ্ছে না। তবে ইকরামের কর্মের শাস্তি সে দিবেই। আজ তার স্ত্রী বোনের দিকে নজর দিয়েছে, ভবিষ্যতে আরো জঘন্য কাজ করবে তখন না, যা করার জলদি করতে হবে। জেল নামক বদ্ধ অন্ধকার কুটিতে অতি শীঘ্রই স্থান হবে ওই বেহায়ার। প্রত্যয় চলে কিছুক্ষণ হাত চালিয়ে উঠে বসে। প্রহরদের বাসা থেকে সরাসরি অফিসে এসেছে সে, কিন্তু আজ যেন কাজে মন বসছে না। সে উঠে গিয়ে পুনরায় বড় জানালাটার কাছে দাঁড়ালো। বাহিরে কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে চেয়ে থাকলে হঠাৎ তার দৃষ্টি আটকালো একটা গাড়িতে, তাদের অফিসের কাছেই পার্ক করা সেটা। এটা তো ইকরামের গাড়ি, ও এখানে কি করছে? প্রত্যয়ের কপাল কুঁচকে যায় তৎক্ষণাৎ। দৃষ্টি শুরু করে হতবাক নয়নে চেয়ে থাকে সেদিকে। রাতের নিস্তব্ধতায় দ্রুততার সহিত হাঁটছে প্রহর। রুদ্ধশ্বাসে হাঁসফাঁস করছে সে রীতিমতো, তবু এক মুহূর্তের জন্য থামছে না। তার ফর্সা কপালে ঘামের আস্তরণ জমেছে ইতিমধ্যে, ঘন চুলগুলো আবদ্ধ হয়ে পুরো কপালে ছুটে ছুটে করছে। প্রহর এক হাতে চুলগুলো কপাল থেকে সরিয়ে হাঁটার গতি বাড়ায় আরো। সরু গলিটা পেরিয়ে মেন রোডে উঠতেই চোখে পড়ে নিজের গাড়িটা। প্রহর এদিক সেদিক না চেয়ে গাড়ির লক খুলে দ্রুত উঠে বসে। কাঙ্ক্ষিত নাম্বারটিতে পুনরায় কল দিলে রিসিভ হয় না তা। প্রহর তীব্র আক্রোশে গাড়ির স্টিয়ারিংয়ে থাবা দিয়ে বলে, ফোন কেন ধরছে না? ড্যাম। ফোনটা পাশের সিটে ফেলে প্রহর গাড়ি স্টার্ট করে তৎক্ষণাৎ। এক হাতে হুইল ঘুরে অন্য হাতে ফোনটা নেয় পুনরায়। নিজের সহকর্মীদের মধ্যে একজনকে কল দিয়ে তড়িৎ গলায় বলল, ওর নাম্বারটা ট্র্যাক করুন, কুইক। উপাস থেকে আশানুরূপ সংকেতটা পেলে প্রহর কল কাটে। অস্থিরতায় তার বুকের উঠানামা দ্রুত হয়। এই ছেলেটার কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। প্রহর চোয়াল শক্ত করে আরা জোরে স্টিয়ারিং ঘোরায়। খানিক পর তার সহকর্মী নাম্বারটা ট্র্যাক করে যে দিক নির্দেশনা দেয় সেই মোতাবেক প্রহর গিয়ে পৌঁছায় কাঙ্ক্ষিত জায়গায়। সেখানে প্রহর গাড়ি থেকে নেমে আশেপাশে সতর্ক দৃষ্টিতে চায়, কেউ তো নেই। গেল কোথায়? পাকা রাস্তা, দুধারে ঘন ঝোপঝাড়। প্রহর টানটান ভঙ্গিতে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে চারপাশে নজর বুলায় আবারও। একসময় দৃষ্টি তার স্থির হয়। তার হাতের ডান সাইডের ঝোপটা কেমন নড়ছে, খুবই মৃদুভাবে। প্রহর তৎক্ষণাৎ প্যান্টের পকেট থেকে গান বের করে পা টিপে এগোয় সেদিকে। ঝোপের কাছাকাছি এলে গুঙ্গানির আওয়াজে থমকে দাঁড়ায় সে। তড়িৎ গতিতে ঝোপ সরিয়ে যে মানুষটাকে দেখে তাতে সে প্রফুল্ল হলেও তার অবস্থা দেখে বিস্ফোরিত চোখে অপলক সেই দিকে চেয়ে থাকে প্রহর। স্থির দাঁড়ানো প্রহর সেই রক্তাক্ত শরীরটার কাতরানো দেখে ক্ষণিকের জন্য পুরোপুরি কিংকর্তব্যমূঢ় হয়ে রয়। ঝোপের আড়ালে আধশোয়া হয়ে থাকা কাতর স্বরে গুঙ্গানো আকাশের মুমূর্ষ অবস্থা দেখে প্রহর নিজের স্তব্ধতা কাটিয়ে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে তার নিকট। রুদ্ধশ্বাসে অর্ধচেতন আকাশের কাজ ঝাঁকিয়ে প্রহর অস্থিরতা নিয়ে বলে, আকাশ, তুমি ঠিক আছো? কিভাবে হলো এসব? প্রহরকে দেখা মাত্র আকাশ অস্থির হয়ে উঠল। নড়ে চড়ে হাঁসফাঁস করে কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, স্যার আপনি চলে যান এখান থেকে, ওরা আশেপাশে আছে। প্রহর ক্রোধে ফুঁসে উঠল। তার বোধগম্য হলো এসব কিভাবে এবং কাদের দ্বারা সংঘটিত হয়েছে। জোরে দম ছেড়ে নিজের ক্রোধকে প্রহর নিবালো। আকাশের দিকে ভালোভাবে নজর ফেলে খেয়াল করলো তার ডান পায়ে গুলি লেগেছে। সেখান থেকে অবিরত রক্ত ঝরছে। পায়ে হাত চেপে রক্ত থামাতে চাওয়ায় হাতের রক্তে আকাশের পুরো শরীর এখন রক্তাক্ত। প্রহর সময় ব্যয় না করে তড়িৎ গতিতে তাকে উঠাতে চায়, কিন্তু আকাশ বাদ সেধে ব্যথাতুর কণ্ঠে বলে, স্যার চলে যান প্লিজ, ওরা আপনাকে মেরে ফেলবে। প্রহর গমগমে সুরে তখন মেজাজ দেখিয়ে বলে, আমাকে পাগল পেয়েছো আকাশ? তোমাকে এই অবস্থায় ফেলে আমি কাপুরুষের মতো চলে যাব সেটা ভাবলে কি করে? ওদেরকে তো আমি পরে দেখছি, তুমি ওঠো আগে, গুলিটা বের করতে হবে। দু হাতে আকাশের কাঁধ ধরে দাঁড় করিয়ে গাড়ির কাছে নিয়ে আসলো প্রহর। গাড়ির দরজা শটান করে খুলে দিয়ে আকাশকে বসালো পেছনের সিটে। আকাশ চোখ খিচে পা চেপে পুনরায় বলল, গাড়িটা অন্তত এখান থেকে দূরে নিয়ে যান স্যার, ওরা সংখ্যা অনেক, হাতে অস্ত্র আছে, আপনি একা পারবেন না, ওরা চলে আসবে। প্রহর কিছু একটা ভেবে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে উঠে বসলো। আকাশকে আশ্বস্ত করে বলল, বিকুল, এত হাইফার হয়েও না। তোমার পেছনে দেখো একটা কাপড় আছে, সেটা দিয়ে ক্ষতস্থান বেঁধে নাও, কুইক। প্রহরের কথা মতো হাত বাড়িয়ে এক টুকরো কাপড়টা দিয়ে ক্ষতস্থান বেঁধে নিল আকাশ।
দ্রুত হুইল ঘুরে প্রহর সেই নির্জন রাস্তা পেরিয়ে জনবহুল একটা স্থানে গাড়ি থামালো। আকাশের অবস্থা খারাপ হতে শুরু করলে প্রহর তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে তার কাছে গেল। প্রাথমিক চিকিৎসার সরঞ্জামপত্র সবসময়ই প্রহরের গাড়িতে থাকে। সে ফার্স্ট এড বক্সের সঙ্গে একটা ছুরিও হাতে নিল। দক্ষ কায়দায় ছুরির সাহায্যে আকাশের পা থেকে আগে গুলিটা বের করলো। ব্যথায় আকাশের মুখ নীল হয়ে গেলেও মুখ বুজে তা সহ্য করলো। ক্ষত স্থান পরিষ্কার করে একেবারে ব্যান্ডেজ করে প্রহর সরে আসলো তার কাছ থেকে। আকাশকে গাড়িতে বসিয়ে সে কাছের একটা ফার্মেসিতে গেল দ্রুত পায়ে। সেখান থেকে প্রয়োজনীয় ওষুধপত্র কিনে পুনরায় ফিরল গাড়িতে। পানির বোতল আর ব্যথার ট্যাবলেট আকাশের হাতে ধরিয়ে প্রহর দৃঢ় আওয়াজে বলল, খেয়ে নাও, জলদি ব্যথা কমে যাবে। আকাশ কিছুক্ষণ প্রহরের মুখের দিকে চেয়ে থেকে ট্যাবলেট খেয়ে নিল। তার স্যারের জায়গায় অন্য কেউ হলেও কি তার জন্য এতটা করত? হয়তো হ্যাঁ, অথবা না। তবে আজকাল কজনই বা মানুষের বিপদে এভাবে এগিয়ে আসে। প্রহরের মতো ভালো মনের মানুষের সহকারে হতে পেরেছে বলেই তো আজ সে প্রাণে বাঁচল। নিজের বিপদের আশঙ্কা জেরেও মানুষটা তাকে বাঁচাতে ছুটে এসেছে। আকাশের নিশ্চিপতা খেয়াল করে প্রহর এবার শক্ত কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।